নমস্কার। থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আপনার জন্য নিয়ে এসেছি লেখিকা শ্রী দাশগুপ্তর কলমে একটি সাইকোলজিক্যাল হরর ১৩ নম্বর খুন। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্ত মনস্কদের জন্য। এই গল্পে বিভিন্ন ধরনের ব্রুটাল জিনিসপত্র রয়েছে যা আপনার দুর্বল হৃদয় হলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করতে পারে আপনাকে। তাই আপনার কাছে অনুরোধ, আপনি যদি দুর্বল হৃদয়ের শ্রোতা হন তাহলে আমাদের আজকের নিবেদন থেকে দূরে থাকবেন। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। মুখ্য ভূমিকায় অভিক, দিব্যেন্দু দাস, বর্ণালী এবং দেবরাজ। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ মোনালিসা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, লেখিকা শ্রী দাশগুপ্তর কলমে ১৩ নম্বর খুন। এই গোল্ডেন বারেই ওর সাথে প্রথম দেখা হয়েছিল আমার। সেদিনও বিকেল থেকেই মেঘ করেছিল আকাশে। ঘড়ির কাঁটা ৪টের ঘর ছুঁতে না ছুঁতেই ঈশান কোণে একটু একটু করে জমতে শুরু করেছিল সরীসৃপের চোখের মতো শীতল ঘন অন্ধকার। দু এক পশলা করে বৃষ্টিও পড়ছিল। বারের ভেতর গিটারের মৃদু ঝিম ধরা টুংটাং শব্দ বেজে চলেছিল ক্রমাগত। গুঁড়ো গুঁড়ো জলের ফোঁটাগুলো আনমনে এসে মিশছিল বারের ঘষা নীল কাচের জানালাটার গায়ে। সেদিকে তাকিয়েই অনেকক্ষণ চুপ করে বসেছিল লোকটা। ওর সামনের টেবিলের উপর রাখা গ্লাসের সোনালি তরলটা তলানিতে এসে ঠেকেছিল প্রায়। এক নিঃশ্বাসে অবশিষ্ট পানীয়টুকু গলায় ঢেলে দিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়েছিল। তারপর টলমল পায়ে হাঁটতে হাঁটতে সোজা এসে বসেছিল আমার টেবিলের উল্টো দিকে রাখা চেয়ারটায়। ওর ঠোঁটের কোণে একটা হালকা মোলায়েম হাসি লেগেছিল। আমার দিকে তাকিয়ে হাত নেড়ে জড়ানো গলায়ও বলেছিল, হাই। দূরে বসে থাকায় বারের ভেতরের মৃদু আলো ছায়ার খেলায় এতক্ষণ ওর মুখটা ঠিক স্পষ্ট করে বোঝা যাচ্ছিল না। এবারে মাথার উপর জ্বলতে থাকা লালচে রোলিং আলোটা ওর মুখের উপর তেচরা ভাবে এসে পড়ায় প্রথমবারের জন্য ওকে ঠিকভাবে দেখেছিলাম আমি। আপাত বৈশিষ্ট্যহীন নিতান্ত সাধারণ চেহারা, শক্ত দৃঢ় চোয়াল, থ্যাবড়ানো নাক, পাতলা ঠোঁট, গায়ের রং তামাটে, চোখের চাহনিতে তীক্ষ্ণতা মেশানো। স্থির শীতল থুতনির কাছটায় একটা ছোট কাটা দাগ। এক মাথা উস্কো খুস্কো কোচকানো চুলগুলোর কয়েকটা কপালের উপর এসে পড়েছে। সেগুলো হাত দিয়ে সরাতে সরাতে এক দৃষ্টে আমার দিকেই তাকিয়েছিল। আমি কি বলবো বুঝতে না পেরে অল্প হেসে মাথা নেড়েছিলাম। তা দেখে ওর ঠোঁট জোড়া আরো কিছুটা প্রশস্ত হয়েছিল। পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরাতে ধরাতেও জিজ্ঞেস করেছিল, আপনি মিস্টার বেদ চতুর্বেদী তো? আমি সত্যি বলতে একটু অবাক না হয়ে পারিনি। এই লোকটা আমার নাম জানলো কি করে? ও সম্ভবত আমার মনের ভাব বুঝতে পেরেছিল। শরীরটা একটু পেছন দিকে ঝুঁকিয়ে একটা ধোয়ার রিং ছেড়েও বলেছিল, আরে আরে আপনি এই মুহূর্তে সবচেয়ে বেস্ট সেলার রাইটার মিস্টার বেদ চতুর্বেদী। আপনাকে চিনবে না এমন বুড়বক কজন আছে বলতে পারেন? কিন্তু আপনাকে তো ঠিক। একটু ইতস্তত করে খানিক বোকা বোকা মার্কা হাসি নিয়ে জিজ্ঞেস করেছিলাম আমি। লোকটা তাতে ওর খয়েরি ছোপ ধরা দাঁতগুলো বের করে একগাল হেসে বলেছিল, আগে
আমাকে আপনার ফ্যান হিসাবেই ভাবতে পারেন, টপ মোস্ট ফ্যান। ভুরুগুলো উপরে তুলে বিচিত্র একটা মুখভঙ্গি করে শেষের কথাগুলো উচ্চারণ করেছিল। তারপরে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে এসেছিল। লোকটা ওর কাঁধে ঝোলানো ময়লা ব্যাগটা থেকে মাঝারি সাইজের একটা কালো রঙের ডায়েরি বের করে সামনের টেবিলটার উপর রেখে ভারী অদ্ভুত একটা প্রস্তাব দিয়েছিল আমায়। আপনি তো অনেক গল্প লেখেন, আমার জন্য একটা একটা গল্প লিখবেন, সত্যিকারের গল্প। তারপর আমার দিকে তাকিয়ে আগের মতোই হাসি মুখে বলেছিল, আমি জানি সামনে শারদীয়া সংখ্যায় লেখার জন্য আপনার প্লটের প্রয়োজন, আরে অথচ আপনার মাথায় কিছু আসছে না। আমায় রাইট? হ্যাঁ, আমায় রাইট মিস্টার চতুর্বেদী? বিস্ময়ে প্রায় হতবাক হয়ে লোকটার দিকে তাকিয়েছিলাম আমি। লোকটা তখনও নিজের মনেই বলে চলেছিল, আপনি চাইলে এটা পড়ে দেখতে পারেন, তবে এখানে কোনো গল্প নেই, আছে শুধু কিছু সত্যি ঘটনা। আপনি চাইলে এখান থেকে একটা সুন্দর নন ফিকশন লিখতেই পারেন, কিন্তু ফিকশন লেখার কথা ভুলেও চিন্তা করবেন না মশাই, cause we never know when our fantasy become the darkest truth of our life. তাহলে চলি মিস্টার চতুর্বেদী, হ্যাঁ, গুড বাই, হোপফুলি উই নেভার মিট এগেইন। কথাটা বলেই আর অপেক্ষা করেনি লোকটা, ঠিক যেভাবে এসেছিল সেভাবেই নিঃশব্দে চলে গিয়েছিল। আবার আমি হয়তো পুরো ব্যাপারটাকেই আমার নেশার ঘোরে দেখা কোনো অদ্ভুত হ্যালুসিনেশন ভেবে নিতাম, যদি না লোকটার ফেলে যাওয়া সেই কালো রঙের ডায়েরিটা টেবিলের উপর অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করত। বিস্ময়ের ঘোরটা তখনও কাটেনি, তবু কি মনে করে হাত বাড়িয়ে ডায়েরিটা তুলে নিয়েছিলাম আমি। চামড়ার কভার উল্টে পড়তে শুরু করেছিলাম রক্ত দিয়ে লেখা তার প্রতিটা অভিশপ্ত অক্ষর। কিন্তু লোকটার সাবধানবাণী শোনার মতো নির্বোধ আমি ছিলাম না। কেনই বা শুনতাম? আমি বেদ চতুর্বেদী, এসবই আমার মস্তিষ্ক প্রসূত। হ্যাঁ, আমার মস্তিষ্ক প্রসূত। সেখানে অন্য কাউকে সূত্রধার করে নন ফিকশন কেনই বা লিখতাম আমি? লোকটার কথা মাথা থেকে মুছে গেল আমার। ডায়েরিটাকে পাথেয় করে আমি লিখতে শুরু করলাম গল্প। হ্যাঁ, গল্প, রক্তের গল্প, এমন গল্প যা এর আগে কেউ কখনো লেখেনি। আর তারপরেই ঘটল সেই ঘটনাটা। তারিখটা এখনো স্পষ্ট মনে আছে আমার, 13ই আগস্ট। রাতের খাওয়া দাওয়া সেরে রোজকার মতোই বারান্দায় পায়চারি করছিলাম। উল্টো দিকের বাড়িটা মিসেস বাজাজদের। ভদ্রমহিলা উইডোড, ছেলে মেয়ে যে যার মতন ওয়েল সেটেলড। অত বড় বাড়িটায় আপাতত একাই থাকে মহিলা। আমার সাথে আলাপ আছে অল্প বিস্তর। সেই রাতে ব্যালকনিতে একটা ডেক চেয়ার নিয়ে বসেছিলেন মহিলা। আমাকে দেখে মৃদু হাসলেন, আমিও মাথা নেড়ে প্রত্যুত্তর জানালাম। আর তখনই হঠাৎ চোখে পড়ল ওকে। রাস্তার ল্যাম্পপোস্টের টিমটিমে সাদা আলোটা ওর মুখের উপর এসে পড়েছিল। সেই ম্লান আলোতেই ওকে স্পষ্ট দেখেছিলাম আমি। না না না, কোনো ভুল হয়নি আমার। আলো আধারিতে মুখের প্রায় অর্ধেকটা ঢেকে আছে। থুতনির নিচে একটা কাটা দাগ, ঠোঁটের কোণে সেই এক মিহি হাসি। স্থির দৃষ্টিতে অপলকে তাকিয়েছিল। নিঃশব্দ সাপদের মতো মিসেস বাজাজের ঠিক পেছনে ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। যেভাবে মৃত্যু এসে শিয়রে দাঁড়ায়, ঠিক সেভাবেই, যেভাবে
ওই ডায়েরিটায় লেখা ছিল, যেভাবে যেভাবে আমি লিখেছিলাম আমার গল্পে, অবিকল অবিকল সেই রকম। আমি 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 চিৎকার করে মিসেস বাজাজকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু পারিনি। তার আগেই ওর চোখ দুটোতে মুহূর্তের জন্য হঠাৎ বিদ্যুৎ রেখা খেলে গেল যেন। তারপর আমার কিছু বুঝে ওঠার আগেই ওর হাতে ধরা ধারালো ছুরির ফলাটা নেমে এলো মিসেস বাজাজের গলা লক্ষ্য করে। একবার, দুবার, তিনবার। কসাইয়ের দোকানের কাটা মোরগের মতো ছটফট করছিল মিসেস বাজাজের দেহটা। ওর দু হাতে তখন লালচে উষ্ণ চটচটে একটা ঘন তরলের প্রলেপ লেগেছিল। ও ও ও হাসছিল। তারপর যে ঠিক কি হয়েছিল তা এখন আর ভালো করে মনে পড়ে না। পাগলের মতো চিৎকার করছিলাম আমি, খুন খুন খুন। আমার চেঁচামেচি শুনেই আশেপাশের ফ্ল্যাটের কয়েকজন ছুটে এসেছিল, কিন্তু সবটা শুনে তারা যেটা বলেছিল সেটা এক ফোঁটা বিশ্বাস হয়নি আমার। ওরা বলেছিল বিগত এক সপ্তাহ ধরে মিসেস বাজাজ নাকি বাড়িতেই নেই, দেরাদুন গিয়েছেন মেয়ের কাছে। তবু আমার কথায় মিসেস বাজাজের ফ্ল্যাটে গিয়ে তন্ন তন্ন করে সবটা খুঁজেছিল ওরা, কিন্তু কোথাও কিচ্ছু ছিল না। There was absolutely fucking nothing in the house. কেউ ছিল না সেখানে। সেই শুরু। তারপর থেকেই আমার জীবনে নেমে এলো অনন্ত বিভীষিকার রাত। ও একটাও মিথ্যে কথা বলেনি। ডায়েরিটাতে কোনো গল্প ছিল না, যা ছিল সব সত্যি। ওই অভিশপ্ত ডায়েরি নিয়ে লেখা আমার গল্পের পাতা থেকে যেন একের পর এক রক্তাক্ত মৃত্যুর উপন্যাস উঠে আসছিল ক্রমাগত। জীবনটা ক্রমশই আমার কাছে অন্ধকার এক নরকে পরিণত হচ্ছিল। খুনের ধরন, সময়, ভিকটিমদের বয়স প্রভৃতি ক্ষেত্রে পার্থক্য থাকলেও প্রতিটা খুনের মধ্যে একটা সাদৃশ্য ছিল অত্যন্ত সাধারণ। প্রতিটা ক্ষেত্রেই ভিকটিমদের খুনের কোনো ট্রেস পাওয়া যায়নি, আর প্রতিবারই সাক্ষী হিসেবে উপস্থিত ছিলাম এক এবং একমাত্র আমি। লোকে আমাকে পাগল ভাবতে শুরু করেছিল, আড়ালে আমাকে নিয়ে ঠাট্টা তামাশাও করতো ওরা। আমি কিছু বলতে পারতাম না। আমার মাথার ভেতর শুধু ভেসে উঠত একটা মুখ, থুতনির নিচে একটা ছোট্ট কাটা দাগ, স্থির শীতল দুটো চোখ, ঠোঁটের কোণে লেগে থাকা সেই মিহি হাসির রেশ। ও হাসত, আমার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসত। আমার মনে হতো আমার মাথার ভেতর যেন ঝমঝম শব্দ করে একটা ট্রেন ছুটে চলেছে। ট্রেনের সেই তীক্ষ্ণ হুইসেলের সাথে তালে তাল মিলিয়ে কেউ যেন চিৎকার করে বলছে, গুড বাই, হোপফুলি উই নেভার মিট এগেইন। ডায়েরিতে মোট 13টা খুনের বিবরণ লেখা ছিল। গল্পেও ঠিক তাই লিখেছিলাম আমি। গত কয়েক মাসে 12টা খুন ও সম্পূর্ণ করে ফেলেছে। এখন বাকি আর একটা মাত্র খুন, 13 নম্বর খুন। গল্পে 13 নম্বর খুনটা কার হবে সেটা নির্দিষ্ট করে বলা ছিল না। ওটুকু পাঠকের জন্যই উজ্জ্ব রাখা হয়েছে। কিন্তু আমি জানি 13 নম্বর খুনটা ঠিক কার হতে চলেছে। আজ 13ই ডিসেম্বর 1997। আজই শেষ খুনটা হওয়ার কথা আছে। শিকারের সন্ধানে এতক্ষণে নিশ্চয়ই বেরিয়ে পড়েছে সে।
আমি জানি আজও ঠিক তাই হতে চলেছে, যেমনটা যেমনটা গল্পে লেখা আছে। কিন্তু এত সহজে নিয়তিকে মেনে নেওয়ার মতো মানুষ আমি নই। এ গল্পের লেখক আমি। আমার লেখা গল্পে আমার শ্রেষ্ঠ চরিত্রদের মৃত্যু হতে পারে, কিন্তু লেখকের মৃত্যু কিছুতেই হবে না, কিছুতেই না। তাই আজ আবার এই গোল্ডেন বাড়ি ফিরে এসেছি আমি। আমার সামনে এই মুহূর্তে বসে আছে শহরের নাম করা সুপার কিলার যাদব। লোকটার গা থেকে দেশি মদের উগ্র গন্ধ ভেসে আসছে। মুখে রুমাল চাপা দিয়ে কোনো মতে নোটের তারাটা লোকটার দিকে এগিয়ে দিলাম আমি। ধূর্ত শিয়ালের মতো ওর লোভী চোখ দুটো চকচক করে উঠল একবার। কোনো চিন্তা করবেন না স্যার, থুথু দিয়ে যে শালাই আজ আপনার পদে লাগবে তাকে একদম খাল্লাস করে দেব। আপনি নিশ্চিন্তে বাড়ি যান স্যার, সেগুলো পকেটে ভরতে ভরতে পেছনেই আছি, মাথাটা একদিকে কাত আড়াল করে থেকে বলল, আমি সব নজর রাখছি। কথাগুলো বলে আরো একবার আমাকে সালাম জানিয়ে উঠে পড়ল যাদব। বারের কাচের দরজা খুলে আমিও বেরিয়ে এলাম। এবার বৃষ্টির বেগ একটু একটু করে বাড়তে শুরু করেছে। মাঝে মাঝে মেঘের গুরু গুরু গর্জন শোনা যাচ্ছে। হাত ঘড়ির রেডিয়াম ডায়ালে সন্ধে 6:30 বাজছে প্রায়। 1 ডিসেম্বর মাস, তার উপর এই অসময়ের বৃষ্টি। রাস্তায় লোকজন তেমন একটা নেই। দেখলাম উল্টো দিকের ফুটপাথের উপর একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে যাদব। গায়ে এখন একটা সস্তার বর্ষাতি চাপিয়েছে লোকটা। আমাকে গাড়িতে উঠতে দেখে দূর থেকে একবার হাত নাড়ালো সে। আমি কোনো প্রত্যুত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে উঠে বসলাম। আমি চাই আজ সে আসুক, তার জন্যই অপেক্ষা করছি আমি। কথাটা ভাবতেই আমার ঠোঁটের কোণে অজান্তেই একটা মৃদু হাসির রেশ ফুটে উঠল। শীষ দিতে দিতে গাড়ির ইঞ্জিনে স্টার্ট দিলাম আমি। শুনশান ফাঁকা বাইপাসের বুক চিরে দ্রুত গতিতে ছুটে চলেছে আমার প্রিয় সুজুকি গাড়িটা। অজগরের পিঠের মতো মসৃণ রাস্তাটা রাতের নীরব প্রতীক্ষা বুকে নিয়ে জেগে আছে একা। বাইরে একটা ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। গাড়ির সাউন্ড প্লেয়ারে একটা গান বাজছিল, গুমনাম হ্যাঁ কোই বদনাম হ্যাঁ কোই কিসকো খবর কৌন হ্যায় वो अनजान है कोई। আমিও মৃদু মৃদু গান গাইছিলাম। ধীরে ধীরে অদ্ভুত একটা ঝিমঝিমে রেশ আমার মাথার ভেতর চেপে বসছিল ক্রমশ। ভীষণ ঘুম পাচ্ছিল আমার। ঠিক এমন সময়তেই একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে যায় হঠাৎ। এতক্ষণের মৌতাতের আমেজ ভেঙে চমকে উঠি আমি। বৃষ্টিতে গাড়ির কাঁচ প্রায় ঝাপসা হয়ে এসেছে। এক নিমেষে এতক্ষণের নিশ্চিন্ত আমেজটা যেন হঠাৎই উধাও হয়ে গেল। পরিবর্তে মনের ভেতরের অন্ধকারে জমা হয়ে থাকা সেই অজানা ভয়টা আবারও যেন হামাগুড়ি দিয়ে একটু একটু করে বেরিয়ে এসে জাঁকিয়ে বসতে চাইল আমার সমস্ত সত্তায়। মাথার ভেতর লুকিয়ে বসে থাকা সেই অশরীরী কণ্ঠস্বরটা যেন আবার শুনতে পেলাম। কেউ যেন আমার ঠিক কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে উঠল, গুড বাই, হোপফুলি উই নেভার মিট এগেইন। চমকে উঠে তৎক্ষণাৎ পেছনে তাকালাম আমি। না, কেউ কেউ নেই। নিজের মনকে বোঝালাম, না না, সে এখানে আসতে পারে না। সে আমার কাছে পৌঁছানোর আগেই যাদব নিশ্চয়ই তার কাছে পৌঁছে গেছে।
একটু আগে হাইওয়ের মুখটাতে একটা ব্রিজের নিচে ওর গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমি। এরা প্রফেশনাল, কথার খেলাপ করে না। যাদব নিশ্চিতভাবেই আশেপাশে কোথাও আছে। বড় করে একটা নিঃশ্বাস নিয়ে আবারও গাড়িতে স্টার্ট দিলাম। কিন্তু কিন্তু না, এইবারে আর স্টার্ট নিল না ইঞ্জিন। বুঝতে পারলাম গাড়ি থেকে নেমেই দেখতে হবে। বাইরে বৃষ্টির বেগ এখন আগের থেকেও বেশি জোরালো হয়ে উঠেছে। মাঝে মাঝে ইস্পাতের মতো নিরেট কালো আকাশটার বুক ফালা ফালা করে দিয়ে ঝলসে উঠছে আঁকা বাঁকা বিদ্যুতের রেখা। তবুও উপায়ান্তর না দেখে পেছনের সিট থেকে রেইনকোটটা নিয়ে গাড়ি থেকে নেমে এলাম আমি। সাথে সাথেই অবাধ্য বৃষ্টির ফোঁটাগুলো তীক্ষ্ণ কাঁচের ফলার মতো গেঁথে বসতে থাকলো আমার সারা গায়ে। কোনো মতে গাড়ির সামনের দিকে এগিয়ে এসে বনেটটা খুলে মেলে ধরতে বুঝলাম ইঞ্জিনের কিছু গোলমাল হয়েছে। এত রাতে এই ফাঁকা রাস্তায় মেকানিক পাবো কোথায় সেটাই চিন্তা করছিলাম। ঠিক তখনই কাঁধের কাছে একটা হাতের স্পর্শে চমকে পিছনে ফিরলাম আমি। যাদব! কিন্তু কি অবস্থা হয়েছে ওর? যাদবের শক্ত সামর্থ্য বলিষ্ঠ দেহটা এখন থরথর করে কাঁপছে। দু হাতে নিজের পেট চেপে ধরে দাঁড়িয়ে আছে ও। ওর হাতের নিচ থেকে বৃষ্টির জলের সাথে মিশে চুইয়ে চুইয়ে নামছে একটা কষাটে লবণাক্ত রক্তিম তরলের ধারা। আমি পেছন ফিরতেই হাঁটু মুড়ে রাস্তার উপরেই বসে পড়ল। ওর মুখ থেকে অদ্ভুত একটা জ্যান্ত গোঙানির শব্দ বেরিয়ে আসছে। আমি কি করব বুঝতে না পেরে পাগলের মতো ডাকতে লাগলাম ওকে। যাদব, এই এই যাদব, এসব এসব কি করে হলো? কে করেছে? যাদব কিছু একটা বলার জন্য ঠোঁট দুটো ঈষৎ ফাঁক করল, কিন্তু কিন্তু পারল না। ওর গলা চিরে বিশ্রী একটা ঘর ঘরে শব্দ বেরিয়ে এলো কেবল। কাঁপা কাঁপা হাতে আমার পেছন দিকে কিছু একটা নির্দেশ করলো যাদব। পর মুহূর্তেই প্রবল একটা ঝাঁকুনি দিয়ে ওর সমস্ত দেহটা হঠাৎ একদম স্থির হয়ে গেল। আমার কাঁধ ছুঁয়ে জলের ফোঁটা গড়িয়ে নামছিল। রক্তের ধারা এসে মিশছিল বৃষ্টির জলে। যাদবের দেহটা রাস্তার উপর চিত হয়ে শুয়েছিল। চোখ দুটো বিস্ফারিত, ঠোঁট জোড়া ঈষৎ হা হয়ে আছে, যেন শেষ মুহূর্তেও কিছু একটা বলতে চেয়েছিল তারা। ঠিক কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ যাদবের শেষ ইশারাটা মনে পড়তেই আমার সারা শরীর জুড়ে ঠান্ডা একটা হিলহিলে স্রোত খেলে গেল। কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালাম আমি। তারপর ধীরে ধীরে একটু আগে যাদবের দেখানো জায়গাটার দিকে চোখ ফেরালাম। দূরে রাস্তার ধারে চুপ করে সারি বেঁধে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা গাছগুলো। তাদের অপসৃয়মান শীতল ছায়াগুলোকে এখন অশরীরী প্রেত মূর্তির মতো দেখাচ্ছে। করকর শব্দ করে আকাশের বুক চিরে বিদ্যুৎ রেখা ঝলসে উঠল আবার। আর তখনই আমার মনে হলো একটা ছায়া শরীর যেন চকিতে অন্ধকারের আড়ালে সরে গেল। একটা কুৎসিতে কালো কাকড়া বিছে যেন একটু একটু করে আমার শির দ্বারাবে ক্রমশ উঠে আসতে লাগলো। ও ও এসেছে, এসেছে ও। আমি আমি বুঝতে পেরেছি এই এই গল্পটা আমার নয়।
এখানে আমি ওর খেলার একটা একটা সামান্য চরিত্র মাত্র। এখানে তাই হবে যা ও চায়। ফাঁকা শুনশান রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ বুঝতে পারছিলাম এভাবে চলতে থাকলে ওর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমায়। মরিয়া হয়ে তাই পাগলের মতো রাতটুকু মাথা গোজার জন্য একটা একটা আশ্রয় খুঁজছিলাম আমি। ঠিক কতক্ষণ বৃষ্টিতে ভিজে ফাঁকা রাস্তা ধরে উন্মাদের মতো দৌড়েছিলাম তা মনে নেই। যখন হুঁশ ফিরল দেখলাম একটা ভাঙা চোরা পরিত্যক্ত চার্চের সামনে দাঁড়িয়ে আছি আমি। রাস্তার ধারে একা একটা বিচ্ছিন্ন নির্বাসিত দ্বীপের মতো দাঁড়িয়েছিল চার্চটা। জনমানবহীন শুনশান রাস্তা, পেছনে অদৃশ্য আততায়ী, মুহুর্মুহু বাজের শব্দ আর দমকা মাতাল হাওয়ার দাপটে কেঁপে উঠছে সমস্ত চরাচর। সেই নির্বান্ধব শূন্য প্রেতপুরীর বুকে দাঁড়িয়ে ওই মুহূর্তে ওই নির্জন ভাঙাচোরা পরিত্যক্ত চার্চটার থেকে ভালো কোনো আশ্রয় খুঁজে বের করা আমার পক্ষে সম্ভবপর ছিল না। ডিসেম্বরের ঠান্ডায় বৃষ্টিতে ভিজে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছিল। ক্লান্তি আর অবসাদে বুজে আসতে চাইছে দু চোখ। শরীরে আর এক ফোঁটাও শক্তি অবশিষ্ট নেই। মরুভূমির বুকে দিকভ্রষ্ট পথিকের মতো উপায়ান্তর না পেয়ে চার্চটার ভেতরেই ঢুকে পড়লাম আমি। বাইরে তখন প্রিয়তমের বিচ্ছেদ বেদনায় আকুল ব্যথাতুর রমণীর মতো অবিশ্রান্ত বাড়িধারায় কেঁদে চলেছে এক নিঃসঙ্গ ডিসেম্বরের রাত। দূরে রাস্তার পাশে সারি দিয়ে দাঁড়ানো শীর্ণকায় দীর্ঘ গাছগুলো ঝোড়ো হাওয়ার উদ্দাম স্রোতে মুমূর্ষু রোগীর মতো কেঁপে চলেছে ক্রমাগত। লুকোতে হবে আমাকে, আমাকে যেভাবেই হোক ওর নজর এড়িয়ে লুকোতে হবে, লুকোতে হবেই আমাকে। আর এক মুহূর্তও সময় নষ্ট না করে অন্ধকারের সাথে গায়ে প্রায় গা মিশিয়ে চার্চের লম্বা টানা বারান্দা ধরে হাঁটতে লাগলাম আমি। করিডোর শেষ হতেই একটা ঘোরানো সিঁড়ি এঁকে বেঁকে উঠে গেছে উপরের দিকে। শতাব্দী প্রাচীন পুরু ঝুলের আস্তরণ আর মাকড়সার জালের স্তূপ সরিয়ে কোনো মতে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলাম। বাতাসে হিমশীতল মৃত্যুর নির্জনতা মিশে আছে। কোথাও কোনো শব্দ নেই, শুধু চার্চের মোরাম বিছানো রাস্তা আর ভগ্নপ্রায় ছাদের উপর অবিরাম বর্ষণধারা অতৃপ্ত ধ্বনি তুলে একাকী জেগে আছে। অন্ধকার বড় অদ্ভুত জিনিস। অন্ধকারের থেকে পালাতেও সেই অন্ধকারেরই সাহায্য নিতে হয় আমাদের। আসন্ন অন্ধকারের হাত থেকে বাঁচতে তাই আমার সমস্ত চেতনায়, আমার সমস্ত সত্তায় একটু একটু করে গাঢ় অন্ধকারের প্রলেপ মিশিয়ে দিচ্ছিলাম আমি। চারিদিক থেকে বিশ্রী একটা ভ্যাপসা গন্ধ আসছে। দীর্ঘদিনের বদ্ধ গুমোট বাতাস যেন সর্বগ্রাসী কোনো মারণ জিঘাংসায় আমার গলা টিপে ধরতে চাইছে। পায়ের চাপে মেঝেতে জমা হয়ে থাকা শুকনো পাতার দল খচমচ শব্দ তুলে তীব্র প্রতিবাদ জানিয়ে চলেছে, যেন তাদের এই একান্ত নির্জন পুরীতে আমার অনধিকার প্রবেশে অত্যন্ত রুষ্ট হয়েছে তারা। আমার মনে হলো এই নিস্তব্ধ গহীন অন্ধকার যেন ফিসফিস করে বলছে, ফিরে যাও, ফিরে যাও, চলে যাও, যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, যাও। হঠাৎ পায়ের পাশ দিয়ে সরসর করে কি একটা চলে গেল মনে হলো। তাড়াতাড়ি সরে গিয়ে দুপা পিছিয়ে এলাম আমি। পরিত্যক্ত জরাজীর্ণ পুরনো চার্চ, এর কোথায় কোন অলিন্দে কিরূপ ধরে মৃত্যু তার জাল বিছিয়ে রেখেছে কে জানে। সাবধানে, খুব সাবধানে পা ফেলতে হবে আমাকে।
একটা পুরনো থামের গায়ে পিঠটা সামান্য এলিয়ে হেলান দিয়ে বসে পড়লাম। প্রচন্ড তেষ্টায় আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে নিঃশ্বাস বুঝি বন্ধ হয়ে আসবে এবার। পা দুটো বিশ্রাম চাইছে। সমস্ত শরীর জুড়ে নেমে আসছে ক্লান্তি। হঠাৎ একটা মৃদু খটখট শব্দে চমক ভাঙল আমার। কখন যেন নিজের অজান্তেই চোখ দুটো লেগে এসেছিল বুঝতে পারিনি। ঘোরটা কাটতে বুঝলাম শব্দটা আসছে নিচের সিঁড়ি দিয়ে। যেন পুরনো সিঁড়ির উপর ভারী বুটের ছাপ ফেলে খুব সন্তর্পণে এক পা করে উপরে উঠে আসছে কেউ। মুহূর্তে আমার শিরদাঁড়াটা টান টান হয়ে উঠল। অনুভব করলাম এতক্ষণ ধরে শরীরের ভেতর কুণ্ডলি পাকিয়ে বসে থাকা ভয়টা একটু একটু করে আড়মোড়া ভেঙে জেগে উঠতে চাইছে আবার। ক্লান্ত অবসন্ন শরীরটাকে কোনো মতে মেঝে থেকে টেনে হিঁচড়ে নিয়ে নিঃশব্দে উঠে পড়লাম। কান পেতে শুনলাম, না না না, কোনো ভুল নেই। ওই তো মেঝের উপর কার ভিজে জুতোর শব্দ শোনা যাচ্ছে। ও এসে পড়েছে ও। ঠিক তখনই গল্পের শেষ অংশটা মনে পড়ে গেল আমার। নিঃসঙ্গ বিনিদ্র প্রহর যখন গুমরে গুমরে কাঁদবে, অন্ধকারের ফোঁটায় শোনা যাবে ঘোড়ার খুরের শব্দ। ঈশ্বর তখন ছেড়ে যাবে না আপন বাসভূমি, বুকে হেঁটে নামবে গাঢ় নৈঃশব্দ। কুয়াশার চাদর মুড়ি দিয়ে রক্তিম উপসংহার লিখে দিতে সে আসবে। নিঃসঙ্গ প্রহর, ঘোড়ার খুরের শব্দ। কান পেতে বৃষ্টির শব্দ শোনার চেষ্টা করলাম। আগে খেয়াল হয়নি। ওই তো শোনা যাচ্ছে পাথরের গায়ে ঝরে পড়া প্রবল বর্ষণের শব্দ। হঠাৎ কান পেতে শুনলে মনে হবে ঠিক যেন কোনো অশরীরী অশ্বারোহী যোদ্ধা নক্ষত্র বেগে তার অনুগত বাহনটিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। লেখার বাকি অংশগুলোর অর্থ একটু একটু করে ক্রমশ আমার মাথার ভেতর স্পষ্ট হতে লাগলো। চার্চ মানে ঈশ্বরের বাসভূমি, পরিত্যক্ত চার্চ অর্থাৎ। মুহূর্তে আমার সমস্ত শরীর জুড়ে ঠান্ডা হিলহিলে একটা বিদ্যুৎ স্রোত খেলে গেল। মনে হলো আমার পায়ের পাতা ছুঁয়ে স্যাঁতস্যাঁতে পিচ্ছিল হিমেল কিছু একটা যেন মাটি থেকে একটু একটু করে উঠে আসছে উপরের দিকে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এই পরিত্যক্ত প্রেতপুরীতে এখন আমি শুধু আর একমাত্র অনাহুত অতিথি নই। আমি বুঝতে পারছি সে এসেছে, সে নিশ্চিত এসেছে। বাতাসে মিশে থাকা তার শীতল নিঃশ্বাসের স্পর্শ অনুভব করতে পারছি আমি। হঠাৎ একটা দমকা ঝোড়ো হাওয়ার স্রোত এসে মেঝেতে জড়ো হয়ে থাকা শুকনো পাতাগুলোকে মুহূর্তে এলোমেলো করে দিয়ে গেল। মনে হলো দীর্ঘ কয়েক শতক ধরে জমা হয়ে থাকা প্রাচীন ধুলোরাশির বুকে আচমকা একটা ঝড় উঠল। আর ঠিক তখনই গলিত পিচের মতো তরল অন্ধকারের শরীর চিরে নিদারুণ আস্ফালনে বিদ্যুৎ রেখা ঝলসে উঠল আকাশের বুকে। কয়েকটা সেকেন্ডের ভগ্নাংশ মাত্র কয়েকটা সেকেন্ড, কিন্তু ওই কয়েকটা মুহূর্তই আমার কাছে ওকে চিনে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। না, কোনো ভুল হয়নি আমার। দীর্ঘ বলিষ্ঠ শরীর, পরনের ভিজে বর্ষাতিটা প্রায় অর্ধেকটা মুখ আড়াল করে রেখেছে, কিন্তু তাও ওকে চিনতে একটুও ভুল হয়নি আমার। থুতনির নিচে সেই কাটা দাগ,
ঠোঁটের কোণে জেগে থাকা সেই এক অপার্থিব হাসি। ও হাসছিল, আমার আমার দিকে তাকিয়েই হাসছিল। দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম আমি। পালাতে হবে, ওর ওর হাত থেকে পালাতেই হবে আমাকে। ওই তো একটা ঘর দেখা যাচ্ছে। দরজাটা এখনো অক্ষত আছে। কোনো ক্রমে ঘরটায় ঢুকে ভেতর থেকে ভালো করে ছিটকিনিটা লাগিয়ে দিলাম। নিশ্চিন্ত, নিশ্চিন্ত নিশ্চিন্ত আমি। এখন আর চাইলেও আমাকে বিরক্ত করতে পারবে না ও। আমি পেরেছি। অবশেষে ওর চোখে ধুলো দিতে আমি পেরেছি। কিন্তু কিন্তু এই খসখস শব্দটা আসছে কোথা থেকে? এ ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। তবে মিস্টার চতুর্বেদী, খ্যানখ্যানে ধরা গলায় কে যেন ফিস ফিস করে ডেকে উঠল আমার নামটা। কে আছো এখানে? কে? কিন্তু আমার কথা শেষ হতে পারল না। পেছন ফিরে নির্বাক নিস্পন্দের মতো দাঁড়িয়ে রইলাম আমি। সারা শরীরে অন্ধকার মেখে ও কে দাঁড়িয়ে আছে? মিস্টার চতুর্বেদী। এবারে আমি চিনতে পারলাম গলাটা। এই কণ্ঠস্বর আমার চেনা, ভীষণ ভীষণ চেনা। মিসেস বাজাজ। আর ঠিক তখনই শব্দটা কানে এলো আমার। বন্ধ দরজাটার উপর ধারালো কিছু দিয়ে আঘাত করছে কেউ। মুহূর্তে কাঠের পুরনো দরজাটার দিকে চোখ চলে গেল আমার। দরজাটা এখন মৃত্যু যন্ত্রণায় মুহুর্মুহু আর্তনাদ করে চলেছে। একটা ধারালো কুঠারের ফলা ঝলসে উঠছে বারবার। সমস্ত ঘর জুড়ে তারই বিজাতীয় আর্তনাদ শব্দ প্রতিধ্বনিত হয়ে চলেছে। আর মাত্র কয়েকটা মুহূর্ত হয়তো, তারপরেই দরজার পাল্লা দুটো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে হঠাৎ। আর তারপর না, এইটুকু বলে অবশেষে থামলেন বৃদ্ধ। তার ফর্সা মুখটা এখন লাল হয়ে উঠেছে। উত্তেজনায় কাঁপছে তার শরীর, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ইতিমধ্যেই মেট্রন এসে জানান দিয়ে গেল, ভিজিটিং আওয়ার্স অনেকক্ষণ ওভার হয়ে গেছে মিস্টার চৌধুরী, এবার আপনাকে যেতে হবে। রোগীর পাশে ছোট চেয়ারটা ছেড়ে উঠে পড়ে প্রশান্ত। ও বেরিয়ে আসতে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে মিস্টার চতুর্বেদী বৃদ্ধ ক্লান্ত কণ্ঠস্বর ভেসে আসে। ওর 13 নম্বর খুনটা কিন্তু এখনো বাকি, আর ক্যালেন্ডার বলছে আজকেও 13 তারিখ। সাবধানে থাকবেন মিস্টার চৌধুরী। আমি যা যা বললাম ধরে নেবেন সবটাই একজন প্রায় স্মৃতিভ্রষ্ট বিকৃত মস্তিষ্ক বৃদ্ধের অর্থহীন প্রলাপ। এসব গল্প নিয়ে নিজের মনের ভেতর বেশি ফ্যান্টাসাইজ করবেন না, because you never know when our fantasies becomes the darkest truth of our life. Goodbye. Hopefully we meet never again. অপ্রকৃতিস্থের মতো হেসে ওঠেন বৃদ্ধ। সেদিকে তাকিয়ে কেমন যেন অস্বস্তি লাগে প্রশান্ত। দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে আসেও। কি পান এসব করে? ছেলেটা বেরিয়ে যেতেই ঘরে এসে ঢোকেন ডক্টর শাসমল। তার প্রশ্নে সামান্য মুখ তুলে তাকায় বৃদ্ধ। তার ঠোঁটে অস্ফুট একটা চাপা হাসি খেলে যায়। আমার কি দোষ ডক্টর? ওরা আমার কাছে আসে গল্প শুনতে,
এক সময়ের প্রখ্যাত লেখক বেদ চতুর্বেদীর হঠাৎ করে বিকৃত মস্তিষ্ক উন্মাদে পরিণত হওয়ার গল্প। এই জানেন ডক্টর, ভালো গল্পকারের গুণ কি? শ্রোতা বা পাঠকদের মস্তিষ্ক নিয়ে যিনি নিজের ইচ্ছে মতো খেলা করতে পারেন তাকেই একজন ভালো গল্পকার বলা উচিত। আমি গল্পকার ডক্টর, আমার কাজ শুধুই গল্প বলা। ওষুধের গন্ধ মেশানো হসপিটালের আলো আধারি ঘেরা ঘরটাতে চুপচাপ মাথা নিচু করে বসে থাকেন বৃদ্ধ। তার চোখ দুটোতে অদ্ভুত এক অব্যক্ত অভিব্যক্তি খেলে যায়। একজন অত জনপ্রিয় লেখক কিনা শেষ পর্যন্ত এমন বড্ড পাগল হয়ে গেলেন। কিন্তু কথা বলে মনেই হলো না লোকটার ওপর খুনের চার্জেস আছে। তবে আর যাই হোক, এই ইন্টারভিউটা কাল ভালো টিআরপি আনবে। গল্পটা বেশ ইন্টারেস্টিং। নাম্বার 13, 13 নম্বর খুন। মনে মনে এইসব ভাবতে ভাবতে ড্রাইভ করছিল প্রশান্ত। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা দাঁড়িয়ে যেতেই ওর চমক ভাঙে। আরে ইয়ার, গাড়িটার আবার কি হলো? মুখ দিয়ে অস্ফুটেই একটা স্বগতোক্তি বেরিয়ে আসে ওর। আর ঠিক তখনই গাড়ির হলদে হেডলাইটের আলোয় রাস্তার ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটার দিকে চোখ পড়ে ওর। দীর্ঘ বলিষ্ঠ শরীর, মুখের প্রায় অর্ধেকটা জুড়ে আড়াল করে আছে অন্ধকার। থুতনির নিচে ছোট্ট কাঁটা দাগ, ঠোঁটের কোণে লেগে আছে একটা মিহি হাসি। সে হাসছে, প্রশান্তর দিকে তাকিয়ে হাসছে সে। শুনছিলেন 13 নম্বর খুন। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানান কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি কাহিনীতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।